নমস্কার। আমরা নববর্ষের প্রীতি শুভেচ্ছা হয়তো জানাতে পারিনি। মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি, যিনি বিজেপির সভাপতি রয়েছেন, রবীন্দ্র সুন্দর দাকে আমরা সেই জায়গাতে আমরা আরেকবার নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে দিলাম। তো সেক্ষেত্রে 2026 বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের প্রাক্কালে কাকদ্বীপে ভারতের প্রধানমন্ত্রী, যিনি এর আগেও এসেছিলেন, আবার আসছেন, এইভাবে যেহেতু ভোট প্রচার সেটা যেমন চলছে, তো সেখানে কতটা কিভাবে প্রস্তুতি চলছে আজকে দাদার সঙ্গে দর্শকদেরকে একটু বলুন যে প্রস্তুতি কেমন চলছে। কারণ এটা আপনি ধরুন, একটু এটা নিয়ে আপনি একটু বলুন দর্শকদেরকে। প্রস্তুতি প্রতিবারের ন্যায় আমরা এর আগেও করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির প্রোগ্রাম আমরা করেছি আগের বারে 24 সালে। এবারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির প্রোগ্রাম আমরা করলাম। আবার মাননীয় প্রধানমন্ত্রীজি এই জেলাকে বেছে নিয়েছেন, এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে তো ধন্যবাদ দেবই, এবং আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত, আমরা ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীজির প্রোগ্রাম আমরা বারবার করতে পারছি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আরও একবার ধন্যবাদ। প্রস্তুতি আমাদের তুঙ্গে চলছে, আমরা লাগাতার বৈঠক চলছে এই বিষয় নিয়ে। আমাদের মাঠের কাজ মোটামুটি শুরু হয়েছে। আমরা কালকে থেকেই আরও জোর কদমে শুরু হবে। এবারে আমাদের যারা কর্মী সমর্থক, তারা তো খুবই উৎসাহী কখন 23 তারিখ আসবে, আর 12টা-12:30টার মধ্যেই মোটামুটি আমাদের লোকজন সব মাঠে উপস্থিত হওয়া শুরু করবে। তো আমাদের তো এটা ব্যাপক সংখ্যায় লোকজন আসবে, প্রায় 1 লক্ষর উপরে আমাদের টার্গেট আছে। সেই সংখ্যা আমাদের সব চলে আসবে, তারা সবাই খুব উৎসুক মাঠে কখন আসবেন প্রধানমন্ত্রীজি, এবং প্রধানমন্ত্রীজির বক্তব্য তারা শুনবেন। আর প্রধানমন্ত্রীজির বক্তব্য শোনার পর তারা নিজ স্থানে ফিরে গিয়ে নিজেদের বিধানসভা জেতানোর জন্যে আর সবাই নেমে পড়বেন। এখন লড়াই দিচ্ছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্য শোনার পর যথারীতি কর্মীরা আরও উচ্ছ্বসিত হবে, আরও প্রাণবন্ত হয়ে উঠবে, আরও লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বার যে রসদ তারা পাবে। যেখানে বাংলায় বিশেষ করে ইতিমধ্যে বিধানসভা নির্বাচন এর আগেও হয়েছে, তবে এই মুহূর্তে যেহেতু বিধানসভা একটু অন্য পদ্ধতিতে হচ্ছে, যেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বা পেপার পত্রিকা যেগুলো রয়েছে বা সোশ্যাল মিডিয়া যারা রয়েছে তারা যেভাবে প্রচারটা করছে, তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই দক্ষিণ 24 পরগনা তৃণমূলের একটা গড় হিসেবে ধরে নেওয়া হয়েছে। এখানে আপনারা কি আশা করছেন? এরকম কিছু নেই, গড়ের কোনো ব্যাপার নয়। এর আগে অনেকে বলতো এটা সিপিএম এর গড়, এখন তৃণমূলের গড়। সব কিছুই পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তনশীল। তাই বলছি, এটা এবারে যে বিজেপির গড় হিসাবে পরিচিতি পাবে আগামী দিন, সেটা বলতে আর দেরি রাখে না। আগামী দিন সাধারণ মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে যে এই দক্ষিণ 24 পরগনা তথা মথুরাপুর সাংগঠনিক জেলা যে 7টা বিধানসভা আছে, এই 7টাই বিজেপি জয়লাভ করবে এবং এটা বিজেপির গড় রূপে পরিচিত হবে। না, সেক্ষেত্রে বিজেপি লড়াই করুক বা প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কারণ একটা জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, বরাবরই আছে। তো এই জায়গায় যেহেতু বারে বারে এর আগেও যেমন লোকসভাতে মোদিজি এসেছিলেন, এখন আবার বিধানসভায় ভোটের প্রাককালেও তিনি আসছেন, তো এটা বিরোধীরা হিসেবে আপনারা হয়তো ভালো নিচ্ছেন, কিন্তু যারা সরকারে ছিলেন এখন তাদের একটা বক্তব্য যেটা শোনা যাচ্ছে যে এই মুহূর্তে মোদিজিকে বারবার আনতে হচ্ছে। তাহলে কি এখানে যিনি বিধায়কের নমিনেশন হয়েছেন মন্টুরাম পাখিরা, তাহলে তিনার হাত কি খুব শক্ত? দেখুন, মোদিজিকে আনতে হচ্ছে বিষয় নয়, বিষয় তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব। ভারতবর্ষ পরিধি ছাড়িয়ে পুরো পৃথিবী বিখ্যাত একজন নেতৃত্ব, পৃথিবীর সবথেকে পপুলার নেতা। তো তিনি তো এখানে আসবেন, এটা স্বাভাবিক। তিনি আমাদের নেতা, আমাদের প্রচারে আসবেন। আমরা যে তাকে পাচ্ছি এটাই তো আমাদের কাছে গর্বে, আমি প্রথমেই বললাম। তাই এখানে তিনি আসবেন, প্রচার করবেন, আমাদের কর্মীদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলতে আসবেন। এটা আমাদের কাছে পাওয়া, এবং এটা আমাদের পার্টির
এবং আমরা সেই পার্টির কর্মী হিসাবে আমরা তাকে তো চাইবই, এটা তো স্বাভাবিক। তো সেজন্য এখানে কে শক্তিশালী কে নয় সেটা বিষয় নয়, সময় বলবান। আজকের সময় চাইছে ভারতীয় জনতা পার্টি সরকারে আসুক। দিকে দিকে যে চুরি, যে ধর্ষণ, যে রাহাজানি, যে দুর্নীতি, সমস্ত কিছুই যেটা আর লাগাম ছাড়া হয়ে গেছে, সব কিছুই হাতের বাইরে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সব কিছুতে লাগাম দিতেই তো মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আসতে হচ্ছে। আর একটা প্রশ্ন আপনার কাছে, এই প্রত্যন্ত মানে আমরা হিসেব করে দেখলে দক্ষিণ সুন্দরবন, যেখানে একসময় প্রাকৃতিক ঝড় যেটা কালবৈশাখী প্রতিনিয়ত তছনছ করে দেয়, ঠিক আবার যারা উপকূলবর্তী এলাকায় বসবাস করেন, যারা প্রান্তিক কৃষক, তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। কারণ এই সময় যেহেতু কালবৈশাখীর একটা ঝড় চলছে বা হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সেক্ষেত্রে তাদের যে আতঙ্কে দিন কাটাতে হয়। সেই সুন্দরবনের নদীবাঁধ বরাবরই একই অবস্থায়, আমরা এর আগে খবর দেখিয়েছিলাম। এই সুন্দরবনের নদীবাঁধ কি এখনো পর্যন্ত কি একটা ভালো স্থায়ী বন্দোবস্ত হবে না? স্থায়ী বন্দোবস্ত হওয়ার জন্যে বারবার প্রধানমন্ত্রীজি এবং কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা এখানে দিয়েছে, সেই টাকা তছরূপ হচ্ছে। তৃণমূল সরকার কখনোই চাইবে না যে এখানে স্থায়ী নদীবাঁধ হোক। যদি স্থায়ী নদীবাঁধ হয় তাহলে সেই নদীবাঁধ ভেঙে বারবার সেখানে মেরামতির জন্য যে খরচ কোটি কোটি টাকা, সেটা তছরূপ কি করে তারা করবে? তাই যতক্ষণ না এখানে মোদিজির সরকার আসছে, যতক্ষণ না পর্যন্ত এখানে বিজেপি সরকার হচ্ছে, উন্নয়ন কাকে বলে সেটা পশ্চিমবঙ্গের মানুষকে আমরা দেখাতে পারছি না। প্রধানমন্ত্রী নিজে বলছেন যে একবার সুযোগ দিন আর আমাদের কাজ করবার জন্যে, আর তারপরে কাজটা দেখুন নদীবাঁধ কংক্রিটের হয় কিনা। প্রধানমন্ত্রীজি নিজে আসছেন, বারবার তিনি এখানে যে মৎস্যজীবী সমাজ থেকে শুরু করে এখানে যে প্রান্তিক মানুষ বা নদীর ধারে থাকা মানুষ, তাদের যে দুঃখ দুর্দশার জন্যই তো তিনি বারবার এই কাকদ্বীপকে বেছে নিচ্ছেন, বারবার এই মথুরাপুর জেলাকে বেছে নিচ্ছেন, সাংগঠনিক জেলাকে, এই লোকসভাকে তো তিনি বেছে নিচ্ছেন। তার কারণ কি? এখানকার মানুষের যে যাতে ভালো হয়, যাতে সুবিধা হয়, যাতে এখানকার মানুষরা দুঃখে না থাকে, তার জন্য তিনি আসছেন বারবার, যাতে এখানে জেতে বিজেপি। তাহলে এইবার আমাদের সাধারণ মানুষও মনে করে নিয়েছে মোটামুটি জেতাবেন। আর এইবারে মথুরাপুরে আমরা জেতার পরই আমাদের এখানে কংক্রিটের বাঁধ মাননীয় মোদিজি তিনি তৈরি করে দেবেন। এক্ষেত্রে আরও দেখা গেছে কংক্রিটের বাঁধ শুধু নয়, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গঙ্গাসাগরের কপিলমুনি যে ভূমি, সেই ভূমি যেখানে বিচ্ছিন্ন দ্বীপ এবং যোগাযোগের জন্য একটা সেতুর বন্দোবস্ত করার কথা হচ্ছে। তো এই সেতু হয়, যেটা বারবার মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এই গঙ্গাসাগরের যে মুড়িগঙ্গা নদী রয়েছে তার উপরে সেতু হবে। আদৌ কি সেতু হবে? তো দেখুন, সেতু হবে কি হবে না সেটা কিছুদিন আগেই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় গঙ্গাসাগর এসেছিলেন, তিনি পরিষ্কার বলে গেছেন এটা একটা জাতীয় জলপথ। এখানে যদি সেতু করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের পারমিশন লাগে, সেটা এখানকার মন্ত্রীরা নেয়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেননি। এবং এই যে সরকারে আসার আগে থেকে যে ভাঁওতাবাজি দিয়ে যাচ্ছেন যে গঙ্গাসাগরে সেতু বানাবো, গঙ্গাসাগরে সেতু বানাবো, কোনো দিন একটা ইটও কাটতে পারেননি। ওই যখনই বিধানসভা ভোট আসে কয়েকটা জেসিবি নিয়ে আসে, কয়েকটা নারকেল নিয়ে আসে, ফাটিয়ে বাড়ি চলে যান। এটা প্রত্যেক বাড়ি চলছে। তাই এবারে গঙ্গাসাগরের মানুষ এত বোকা নয়, তারা জানে ভালো করে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা অন্তত এই সেতুর কাজ হবে না, কেন্দ্রীয় সরকারের দরকার, মোদিজি পারেন এই সেতু বানাতে। সুন্দরবনের একটা প্রশ্ন, সুন্দরবনের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠেছিল, যেগুলো পর্যটন কেন্দ্র উদ্বোধনও হয়েছিল, কিন্তু তার যে ভৌগোলিক পরিবেশ বা যার যা পরিস্থিতি এই মুহূর্তে সেইভাবে কিন্তু গড়ে ওঠেনি, যাতে করে পর্যটন কেন্দ্রগুলোর কিন্তু বেহাল অবস্থা। দেখুন, পর্যটন কেন্দ্রের নামে যে কোটি কোটি টাকা রাজ্য সরকার টেন্ডার তৈরি করেছিলেন, সেখানে যদি 1 কোটি টাকার টেন্ডার হয় সেখানে 80 লক্ষ টাকা তো নিজেরাই খেয়ে নিয়েছে। তো সেখানটায় শুধু তো ওই কিছু অল্প করে ওই করলে তো হবে না, করতে গেলে তো সৎ যে ইচ্ছা, সেই ইচ্ছাটার প্রয়োজন আছে। তাই এখানটায় যে কাজ হয়েছে তার বেশিরভাগ টাকা তো নিজেদেরই পকেটে চলে গেছে, তৃণমূল নেতাদের পকেটে চলে গেছে। তো সেখানটায় কি পর্যটন হবে? যেমন জায়গা ছিল তেমনই হবে, শুধু কিছু লোকজন নিয়ে এসে সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখিয়ে দিচ্ছে এখানে পর্যটন কেন্দ্র। ওরকম ভাবে পর্যটকরা আসে না।
পর্যটকরা আসতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে তাদের নিরাপত্তা, তাদের থাকার ব্যবস্থা, তাদের যেটুকু চাহিদা, ছোটোখাটো চাহিদা সেটুকুর ব্যবস্থা করা। এখানে কোন জায়গায় পর্যটন কেন্দ্রে সেই সব ব্যবস্থা আছে? কোনো কিছুই নেই, নিরাপত্তাই নেই এখানে। পশ্চিমবঙ্গের দিকে দিকে কোনো জায়গায় নিরাপত্তা নেই, তো পর্যটন কেন্দ্র উনি করলেই কি লোক চলে আসবেন নাকি? আর সেখানকার ওই যে বললাম পর্যটন কেন্দ্র বলে লেখা আছে, কিন্তু পর্যটনের কিছু দেখতে পাবেন না। তাই মোদিজি সরকার, বিজেপি সরকার না আসা পর্যন্ত পর্যটন কাকে বলে সেটাও কিন্তু দেখা যাবে না। সুন্দরবনের ভৌগোলিক চিত্র অনুযায়ী দেখা গেছে নদী, নালা এবং বাদাবন, যেখানে যে সমস্ত বাদাবনগুলোকে ধ্বংস করে যেখানে পরিবেশের রক্ষা করার যে দায়িত্ব প্রত্যেকের, সেক্ষেত্রে দেখা গেছে বাদাবন কেটে ভেড়ি তৈরি হচ্ছে। কি হবে? পরিবেশ কি বেঁচে থাকবে এতকে? তৃণমূলের সরকারে আপনি কিছুই ভালো যেটা সেটা কোনোদিনই আপনি পাবেন না। তৃণমূল যতদিন সরকারে আছে ভালো বলে কিছু হবে না। এখানে ম্যানগ্রোভ কেটে নেওয়া হবে, এখানে যে যারা জমি মাফিয়া তাদেরকে জমি দিয়ে দেওয়া হবে, আর ওদের একটাই কাজ যে আমাদেরকে ভোটে জেতান, ভোটের জন্য পয়সা দিন। তাই এখানটায় বিঘার পর বিঘা জমি দখল হয়ে যাবে, ম্যানগ্রোভ কেটে সাদা হয়ে যাবে, আর সাধারণ মানুষের এখানে ক্ষতি হবে। যখনই ঝড় আসবে, বন্যা আসবে, তখন আটকানোর কিছুই নেই, না কংক্রিটের বাঁধ আছে, আর ম্যানগ্রোভগুলো কেটে তো বিক্রি হয়ে গেছে। তাই আগামী দিন সাধারণ মানুষকেই ঠিক করতে হবে যে এই সরকারকে রাখা যাবে কিনা, এবং মানুষেরা ঠিক করে নিয়েছেন। এই 26-এর ভোট আর কদিন পরেই 29 তারিখ একটা বোতাম টিপেই বিজেপিকে জিতিয়ে সেটা প্রমাণ করবে। তো আপনারা একটু দর্শকের নামটা বলে দিন একটু। আমি নবেন্দু সুন্দর নস্কর, মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি। তো দর্শক যারা এতক্ষণ শুনলেন যে আমি কেন এই প্রশ্নগুলো রাখলাম, যে এগুলো সত্যি আগামী দিনে আমাদের যা দক্ষিণ সুন্দরবন বা সুন্দরবনের যা পরিস্থিতি রয়েছে, তো বর্তমান সরকারের আমরা বেশ কিছু চালচিত্র তুলে ধরেছিলাম। তো নদীর যে সমস্ত হাল বেহাল, এবং এলাকা মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু একটা পরিষ্কার বলেছে যে এই আতঙ্ক তাদের কাছে যেন এখনো আর সেই ঝড় এলে বা বন্যা হলে যখনই আতঙ্ক হয়, তারা বলে যে আমরা কোনো এক জায়গায় চলে যাই, আবার ঘুরে আসি। কিন্তু আজকে জেলার বিজেপির জেলা সভাপতি নিজেই আমার সঙ্গে এতক্ষণ মুখোমুখি কথা হলো, তিনি কথা দিলেন যদি ওনাদের সরকার আসে আগামী দিনে হয়তো এর সমাধান হবে বলে নিশ্চিত করছেন। তবে এই পর্যন্ত ভিডিওটি নিশ্চয়ই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা বরাবর যেমন চোখ রাখেন, আজ করে রাখুন। আগামী দিনে যেখানে মোদিজি আসবেন, যে প্রস্তুতি চলছে সেটাও আমরা সরাসরি লাইভে দেখাবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।